ফিলিং স্টেশনগুলোতে তীব্রতর হচ্ছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এতে খোলা পাম্পগুলোতে বাড়ছে ভোক্তার চাপ। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। মাছ শিকারে যেতে পারছেন না উপকূলীয় জেলেরা। রয়েছে কালো বাজারের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। সপ্তাহে ৩ দিন অকটেন পেট্রোল ও ৩ দিন ডিজেল সরবরাহ চালু থাকার পরও রাঙ্গামাটিতে জ্বালানি তেলে সংকট কাটছে না। নির্ধারিত সময় সকাল ৮টা হলেও আগের দিন রাত থেকেই ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ক্রেতাদের। দিনাজপুরের হিলির একমাত্র ফিলিং স্টেশনে ৩ দিন পর দেয়া হচ্ছে পেট্রোল ও অকটেন। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা। ঝিনাইদহের পাম্পগুলোতে ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। দিনে ২ থেকে ৩ বার তেল নেয়ার অভিযোগ রয়েছে। রংপুরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে জ্বালানি তেল বিতরণ। তার উপর তেল সংকট দেখিয়ে বন্ধ রয়েছে অনেক পেট্রোল পাম্প। জামালপুরের ইসলামপুরে তেল না পাওয়ায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে মোটরসাইকেল চালকরা। যশোরের বাঘারপাড়া উপজেলায় অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোর থেকেই কুড়িগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে লাইন। দীর্ঘ সময় লাইনে থেকেও তেল না পাওয়ার কথা বলছেন অনেকে। এদিকে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করা হয়রানি বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলা শাখা। জ্বালানি তেলের সংকটে নোয়াখালী সেনবাগে কমছে যান চলাচল। দীর্ঘদিন পর পেট্রোল আসার খবরে মুহূর্তের মধ্যে শত শত মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে পেট্রোলের জন্য ভিড় জমায়। মুন্সিগঞ্জের শ্রীনগরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ৩ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে তেল বিক্রি শুরু হলেও তেল নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। তীব্র সংকট দেখা দিয়েছে সাতক্ষীরা, নীলফামারী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে। সাকিব আল হাসান, RTV। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রী সচিবালয়ে দপ্তরের উভয়ের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ দুদেশের চলমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের সাথে কথা না বললেও প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার পর্ব শেষ, তাই ব্যক্তির সাথে নয়, নতুন সম্পর্ক হবে দুদেশের জনগণের। এ সময় আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফর নিয়ে হুমায়ুন কবির বলেন, এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা সহ বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। একটা গুডউইল জেস্টার হিসাবে যেহেতু আমরা যাচ্ছি মানে অনরুট মানুষ তো এই অপরচুনিটিটা মানে ইউটিলাইজ করে একটা গুডউইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাঙ্ক করা এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। দিন যতই যাচ্ছে ততই যেন উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানী সহ দেশের কয়েক জেলার হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগীর চাপ। এর মধ্যে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও আজিমপুর মাতৃসদন হাসপাতালে হাম রোগীর জন্য কোনো বেড খালি না থাকায় ভর্তি নেওয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ শিশুর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কোন হাসপাতালে হচ্ছে হামের চিকিৎসা সেটি না জানায় সৃষ্টি হচ্ছে এসব ভোগান্তির অভিযোগ ভুক্তভোগীদের। এখানে আসার পর তারা বলে এখানে বেড খালি নাই, সিট খালি নেই, যদি নিচে রাখেন তাহলে রাখতে পারবেন নিজের দায়িত্বে। আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, যেমন ঢাকা মেডিকেল, শিশু মেডিকেল, কুমিটোলা হাসপাতাল, ওরা ওখানে রাখে নেই। ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে হাসপাতালটিতে মৃত্যু হলো মোট ৪২ জন শিশুর। সোমবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র।
হামরোগের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া, যশোর ও খুলনা। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়ার। হামের উপসর্গ নিয়ে ভর্তি 103 জন শিশু, মারা গেছে 2 জন। হামের নমুনা নিয়ে ভোলায় 30 জন শিশু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 24 জন শিশু এবং নেত্রকোনায় চিকিৎসা নিয়েছে 12 জন শিশু। হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের 18টি জেলায় 30টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়া হচ্ছে হাম রুবেলা টিকা। লামিয়া তানজির মাহমুদ, RTV। লালমনিরহাটের পাটগ্রামে সকালে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবক। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান। পুলিশ জানায়, সকাল 10:30টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে মিজানুর ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ তাকে গুলি করে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা মানে করছে আর কি, গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে, দেখাইতে যখন ওনার কাছে চলে যায় তখন ওই বিজিবি মানে বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে মানে গুলি করে আর কি। 29 পিলারে এখানে বিএসএফ অতর্কভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে। বগুড়ার শিববাটি এলাকায় রোববার রাতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নোয়াখালীর চাটখিলে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাটোরের সিংড়ার নিঙ্গইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নাদির কায়সার রুবেল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সিংড়ার নিঙ্গইন ঘুনপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। শরীয়তপুরে বিদ্যুৎ চালিত পানির পাম্পের ভ্যান পাইপের সাথে ওড়না পেঁচিয়ে রচিনা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে রাজবাড়ীতে রিকশার সাথে গলায় ওড়না পেঁচিয়ে বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা সেলিনা আক্তার ঝর্ণা নিহত হয়েছে। অন্যদিকে ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেন। অপরদিকে নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ইমরান মিয়া নামে পুলিশ সদস্যের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বরগুনার আমতলীতে বাস চাপায় আমরাগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম মোহাম্মদ নুরুল হক মৃধা নিহত হয়েছেন। নানা সংকটে জর্জরিত 100 বছর পুরনো চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। রয়েছে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও যন্ত্রপাতির সংকট। একাধিকবার অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বাড়ানোর দাবি উঠলেও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। নানামুখী সংকটে ভুগছে 1840 সালে যাত্রা শুরু করা চট্টগ্রামের আন্দারকিল্লা জেনারেল হাসপাতাল। 2012 সালে হাসপাতালটি 250 শয্যায় রূপান্তর করা হলেও সরকারের সঠিক নজরদারি আর অবহেলায় সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। রয়েছে ডাক্তার, নার্স সহ আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট। পুরনো জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সেবা প্রদান। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে প্লাস্টার। এমন অবস্থায় ক্ষুব্ধ আর আতঙ্কিত সেবা প্রত্যাশীরা। যেটা মেডিকেলের ছাড়া গরিব অসহায় মানুষদের আইসিইউ আছে মাত্র এই জেনারেল হসপিটাল 10-12টা, এবং তার এই বিল্ডিংয়ে যদি এই বেহাল দশা হয়, গরিব মরলে আসলে কারো কিছু আসে যায় না। পেশেন্ট অনুযায়ী আরও অনেক সংস্কার দরকার, ট্রিটমেন্টও ডেভেলপ দরকার, উন্নত চিকিৎসা বা আধুনিকায়নের প্রয়োজন আছে। প্রচুর পরিমাণ রোগী হয়, আসলে সরকার এটাতে নজর দেওয়া দরকার। ঝুঁকি থাকলেও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নীরব গণপূর্ত বিভাগ। ভঙ্গুর অবকাঠামো এবং যাবতীয় সংকটের কথা স্বীকার করলেও সমাধান জানা নেই স্বয়ং সিভিল সার্জনের। আর দ্রুতই সমস্যাগুলোর সমাধান হবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আইসিইউ আছে, আইসিইউ জনবল নাই, আইসিইউর মেশিনপত্রগুলো স্বল্পতা আছে, সবগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ডাক্তার স্বল্পতা যে নাই
সেটা অনেকগুলো পোস্ট ওখানে ক্রিয়েট হয়নি। এখানে 250 বেড করা হয়েছে, কিন্তু জনবল আছে 150 বেডের। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি যে আমাদের আসলে একটা পূর্ণাঙ্গ একটি প্ল্যাটফর্মে একই মানে কম্পাউন্ডের মধ্যে যদি টোটাল বিল্ডিংটা চলে আসে, তখন হয়তো রোগীদেরকে আরও বেশি ভালো সেবা দেওয়া সম্ভবপর হবে। চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটির এমন বেহাল দশার পেছনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতাকেই দুষছে ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। ঠাকুরগাঁওয়ে নূপুর চুরির অপরাধে এক নারীকে নির্যাতন করা হয়েছে। মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে ওই নারীর স্বামীর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার সন্ধ্যায় জেলার পীরগঞ্জের সরকার পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তাসমিন নামের এক মেয়ের পায়ের নূপুর খুলে নেয়ার অভিযোগে ওই নারী ও তার স্বামীকে আটক করে খুঁটিতে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে ওই নারীকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। থানার ওসি জানান, নূপুর চুরির মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। অফিস আদালতে নতুন সময়সীমা কার্যকর হলেও তা মানতে দেখা যায়নি সিলেটের গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ সরকারি দপ্তরে। সকাল 10টায়ও দেখা মেলেনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এতে ক্ষোভ জানান সেবা প্রত্যাশীরা। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান সাহেব পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ঘড়িতে সময় সকাল 9:15। নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা আরও 15 মিনিট আগে, অথচ সিলেটের গোয়াইনঘাট উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে তখনও তালা। দেখা মেলে শুধু পরিচ্ছন্নতা কর্মীর। শুধু সমবায় দপ্তরই নয়, প্রথম দিনেই এমন চিত্র দেখা যায় উপজেলা শিক্ষা, সমাজসেবা, মৎস্য, LGED সহ আরো কয়েকটি কার্যালয়ে। অফিস সহায়করাও জানেন না কখন আসবেন কর্মকর্তারা। স্যারের সঙ্গে আমার যোগাযোগ হয় না, স্যার কি জানেন? 9টা থেকে শুনলাম নাকি 4টে, 9:34। আমি করলে আমি একটু নাস্তা করতে বেদা হয়েছিলাম, নাস্তা করতে গেছি তো ওই তো আমি জানালা খুলিয়া আসছি, চাবি আমার কাছে নাই, আইয়া পড়বো। আমাদের নতুন সময় ছুটি হয়েছে 9টা থেকে 4টা পর্যন্ত। আমরা যার সময়ে আমাদের অফিসগুলো নিয়ে উপস্থিত হতে পেরেছি। কর্মকর্তারা সময় মতো অফিসে না আসায় সেবা নিতে এসে বিপাকে পড়েন সাধারণ মানুষ। আমরা দাবি হইলো এই অফিস আদালতে টাইম মতো পাইতাম আর কি, স্যার হলো এখন আইয়া পাই না তো। তারা যেন 9টার সময় অফিস করে, এটা আমরা এলাকার মানুষের সেবা পাওয়ার লাগি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অফিসে ছিলেন না, তাদের যে কর্তৃপক্ষ আছে নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন। আর এইভাবে 9টার পরে আসার আসলে কোনো সুযোগ নেই। দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় রোববার থেকে সব সরকারি বেসরকারি অফিসের সময়সূচি 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করে সরকার। সুলাইমান কবির, RTV। যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রশিদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সকালে মামলাটি করেন জেলা শহরের কাজীপাড়ার বাসিন্দা শরীফুল আলম। অভিযোগটি গ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। মামলার বিবরণে জানা যায়, গত 30 মার্চ বাদী শরীফুল আলম তার বিরুদ্ধে থাকা একটি মামলার সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন জমা দেন। তবে বিচারক রাশিদুর রহমান তা নামঞ্জুর করায় দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘনে মামলা করেছেন শরীফুল আলম। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দের কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর থেকে এই ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে সেফ এক্সিট নিশ্চিত করেছে। 5 আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর, সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক অভিযোগ তার নামে উঠেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে আরো নানা সময় নানা রকম দুর্নীতি অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং আমাদের কাছে কাগজপত্র এসেছে। এটি প্রক্টর নৈতিক স্খলন হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই এবং পাশাপাশি এর প্রয়োজনীয় যা বিধি প্রশাসন কর্তৃক আমরা আকাঙ্ক্ষা করি সাধারণ শিক্ষার্থী হিসেবে।
পটুয়াখালীর কলাপাড়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহণ ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। দুপুর 12:30টার দিকে ধানখালী কলেজে এ ঘটনা ঘটে। তবে সকল অভিযোগ অস্বীকারের পাশাপাশি শিক্ষকরা অনধিকার চর্চা করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যদিকে বিষয়টি সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক। আমাকে জোর করে তারা সরিয়ে দিয়েছে এবং ওখানে তারা রুমকে তালাবদ্ধ করছে এবং প্রিন্সিপালের যে নেম প্লেট সেটাও সরিয়ে ফেলছে। এটা অনধিকার চর্চা করছে এবং প্রশাসনিক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু সমাধানে চাই। সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লেগে সার্ভার রুমের প্রায় সব ইকুইপমেন্ট পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় 7 জন আনসার সদস্য আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার রাতে এই ঘটনা ঘটে। এ সময় ওই রুমে কাঁচ ভেঙে বিমানবন্দরের আন্ত ফায়ার সার্ভিস, আনসার ও এপিবিএন এর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এই আগুনে প্রায় 7 জন আহত হয়েছে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সার্ভার রুমে আগুনটা লেগেছে এবং সেখান থেকে খুব বেশি ছড়াতে পারে নাই। আমরা গ্লাস ভেঙে অ্যাকশনে গেছি। আমাদের ইন্টারনাল ফায়ার সার্ভিস, আমাদের যে ফায়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট, সেটা দিয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার ইউজ করেছি, আমাদের ফায়ার হাইড্রেন্টের পানি ইউজ করেছি। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন আরটিভির ফেসবুক পেজে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সুবর্ণচর যাতায়াতের একমাত্র সেতুর পিলারে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। বেরিয়ে পড়েছে পিলারের রড। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে বাস, ট্রাক সহ পণ্যবাহী বিভিন্ন ভারী যান। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সুবর্ণচর যাতায়াতের একমাত্র সেতু এটি। 2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেঘনার মরা নদীর উপর এই সেতুটি নির্মাণ করে। এরপর সুবর্ণচর সদর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্ত করা হলেও সেতুটি সংস্কার করা হয়নি। গেল 30 জানুয়ারি চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হলে বাড়তে থাকে সেতুতে যানবাহনের চাপ। দুর্ঘটনা এড়াতে 5 টনের বেশি ভারী যান চলাচলে বিধিনিষেধ চালু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু রাতের আধারে 24 থেকে 25 টন পর্যন্ত বালু ভর্তি ট্রাক ও পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই। 10 চাকার গাড়িগুলা ব্রিজের উপরে দিয়ে যাতায়াতের কারণে ব্রিজটি ফেটে গেছে, বিভিন্ন খুঁটিগুলি জোরে জোরে পড়ে যাচ্ছে। অনেক ফাটল ধরেছে, অনেক রড বের হয়ে গেছে। এই ব্রিজটি যদি ভেঙে যায়, হাতিয়ার 8 লক্ষ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। সিঙ্গেল একটা অটো ক্রসিং হয় না, একটা বাইক ক্রসিং হয় না, একটা বাস ঢুকলে বাইক ক্রসিং হয় না। ইদানিং যে বালুর গাড়িগুলো চলতেছে, বালুর গাড়ি আসলে যান জটের কারণে মানুষের মারামারি করলে এখানে অ্যাক্সিডেন্টের ভয়। সেতুটি সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন এই প্রকৌশলী। ফেরিঘাট চালু হওয়ার কারণে ভারী যানবাহনের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি। রেট্রোফিটিং এর কাজ প্লাস পাশাপাশি একটা নতুন ব্রিজ যখন সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিজাইনে এবং যথাযথ প্রশস্ততায় যখন আমরা ব্রিজটা করব, তখন যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি সাধন হবে। দ্রুত সেতুটি সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ প্রাণহানির ঘটনা। সেই সাথে বিচ্ছিন্ন হবে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা। সাকিব আল হাসান, আরটিভি। দিনাজপুরের নবাবগঞ্জে জমি থেকে বালু উত্তোলন করে সরকারি রাস্তা বিলীনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের হাজারো মানুষ। রাস্তা ফিরে পেতে লিখিত অভিযোগ করেছে তারা। অন্যদিকে বন্যার কারণে রাস্তা ভেঙেছে বলে দাবি অভিযোগও ইউপি সদস্যের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন আবরার মাহি।
দিনাজপুরের নবাবগঞ্জ নন্দনপুর গ্রামের বাসিন্দাদের পার্শ্ববর্তী গ্রামে যাতায়াতের জন্য চ্যাংমারি ডাঙ্গা নামের একটি সরকারি কাঁচা রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তার দুই পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে গহীন পুকুরে পরিণত করেন বিনোদনগর ইউপির ১ নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান। রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল করতে পারছেন না দুই পাড়ার হাজারো মানুষ। গ্রামবাসীর অভিযোগ, প্রতিবাদ করলেই নানা হুমকি দেন ইউপি সদস্য। রাস্তাটার কারণে আমাদের এই এলাকার মানুষের চলাফেরা খুবই কঠিন সমস্যা হয়ে গেছে। একজন কুখ্যাত সন্ত্রাসী এখানে বালু উত্তোলন করার কারণে আমাদের পার্শ্ববর্তী জমিগুলো ভাঙন সৃষ্টি হয়ে গেছে। এখানে রাস্তাটা আগে ক্লিয়ার ছিল, রানিং দুলাল নাম্বার খলিলুল ইসলাম দুলাল জোরপূর্বক রাস্তার বালু তুলে রাস্তাটা ধসে দিয়ে যায়। তা ওনাদেরকে আমরা অনেক বাধা বিদ্যুৎ দিয়েছি, তা আমাদের হুমকি ধুমকি খুব দেয়, দিয়ে আমরা তো ওখানে তো আর কোনো কিছু করতে পারি না ওনার সাথে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খলিলুর রহমান বলেন, বন্যার কারণে রাস্তাটি ভেঙে গিয়েছে। রাস্তাটা ওই পাখে গত বন্যে ভেঙে যায়, রাস্তাটা ভেঙে যায়, বিলীন হয়ে আমার পুকুরে পড়ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। গিয়ে আমাকে তথ্য দিকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের যদি সরকারি জমি হয়ে থাকে আমরা অবশ্যই এটা দায়িত্ব নেব। জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি দখলমুক্ত করে তা চলাচলের উপযোগী করবে প্রশাসন, এমনটি দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। পরিবেশ বান্ধব নগর হিসেবে পরিণত হতে যাচ্ছে সিরাজগঞ্জ। এ লক্ষ্যে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। দুর্গন্ধময় পরিবেশের মধ্যেও চলছে অবকাঠামোর উন্নয়নের কাজ। প্রকল্পটি বাস্তবায়িত হলে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশগত দূষণ রোধ সম্ভব বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। সকল ধরনের বর্জ্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর ও পৌরসভা কর্তৃপক্ষ। সে লক্ষ্যে 4টি প্যাকেজে সিরাজগঞ্জে চলছে অবকাঠামোগত কাজ। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে মেডিকেল বর্জ্য থেকে স্বচ্ছ প্লাস্টিক তৈরির পাশাপাশি জবাইকৃত গরুর গোবর থেকে উৎপাদিত গ্যাস। জেলার অদূরে বনবাড়িয়া এলাকার 4 একর জমির ওপরে 13,67,00,000 টাকা ব্যয় নির্মিত হচ্ছে সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। 150 বছরের পুরনো যমুনার তীরে গড়ে ওঠা প্রাচীন শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতেই হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি। শহরের সকল ধরনের বর্জ্য সংগ্রহ করে পরিশোধিত করা হবে এখানেই। প্যানপাস আসে, আর ভিতরে ব্যান্ডিসের তেনা আসে, এই বর্জ্যগুলো আলাদা করা হয়। বড় মেশিনটা এদের ভিতরে দিয়ে ওটা পুইরে ওটা হাওয়ার সাথে শেষ করে দেওয়া হয়। আগে এই বর্জ্যগুলা জায়গায় জায়গায় বিচ্ছিন্নভাবে নষ্ট হয়েছিল, এখন একটা সরকার উদ্যোগ নিয়ে গ্যাসের ব্যবস্থা করেছে। সেই গ্যাসের ব্যবস্থার থেকে আমরা গ্যাস নিয়ে রান্না করতেছি। শহর পরিষ্কার রাখাই নয়, পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার তৈরির, জানাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। সিরাজগঞ্জ শহর একটি মডেল শহরে পরিণত হবে, কারণ তখন আর যত্রতত্র কোথাও আমরা ময়লা পড়ে থাকতে দেখব না। ভেজিটেবল ওয়েস্ট আলাদা করা হবে, প্লাস্টিক কাজ বা পচনশীল যেগুলো বর্জ্য রয়েছে সেগুলোকে আলাদা করা। স্মার্ট সিটির স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জবাসী। লামিয়া তানজিল মাহমুদ, RTV। স্বল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় তরমুজ চাষে ঝুঁকছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কৃষকরা। তবে সরকারি সহায়তা না পাওয়া এবং সার ও কীটনাশকের দাম বৃদ্ধি ভাবাচ্ছে তাদের। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টিতে তরমুজ ক্ষেত প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন আবরার মাহি। বরগুনা পাথরঘাটায় এবছর লক্ষ্যমাত্রার 3 গুণ বেশি জমিতে আবাদ হয়েছে তরমুজ। বাজারে ব্যাপক চাহিদা থাকায় গত বছরের মতো বেশি দাম পাওয়ার আশা চাষিদের। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে চিন্তিত তারা। তার উপর সরকারি দফতরের কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছেন না বলে জানালেন কৃষকরা। বাজারে আমাদের স্থানীয় পর্যায়ে চাহিদা খুব ভালো, আশা করি লাভবান মোটামুটি হবে। তো আরো ভালো আমরা উচ্চ ফলনশীল পেতাম যদি আমাদের কৃষি অফিসার যারা আছে, কৃষি অফিস থেকে আসে, তারা যদি আমাদের পরামর্শ বা আমাদের দেখাশোনা একটু ভালো করতো। সরকার যে কৃষি কর্মকর্তা আছে তারা আসে, কিন্তু আমাদের কোনো আর্থিক অনুদান দেয় না। এদিকে তরমুজ চাষিদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সব ধরনের পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগে। তরমুজ চাষিরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে এবং বাজার মূল্য ভালো আছে। যে যতটুকু জমিতেই করছে সে লাভের মুখ দেখবে বলে আশা করা যায়। অন্যদিকে ভারী বৃষ্টির কারণে তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় রয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী, মিঠানালা ও শাহেরখালী ইউনিয়নের চাষিরা।
এখন বৃষ্টি আমাদেরকে সব ধ্বংস করে দিতেছে। আমরা রোদ নইলে বাজারটা পাই দিতে, তোমার বাজার নাই করলে চলে। যদি আল্লাহ তালাই আমাদেরকে উদ্ধার করে তাহলে আমরা চালান লই বাড়ি ঢুকতে পারবো, নইলে চালান লই বাড়ি ঢুকতে পারবো না। যদি অধিক পরিমাণ পৌঁছে যায় মালগুলো আমরা, তাহলে কেন বাজারের পরিস্থিতি ভালো না, এই দামে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। সমস্যা সমাধানে সরকারি দপ্তরের দ্রুত পদক্ষেপ চান এখানকার কৃষকরা। আবরার মাহি, RTV। জমি থেকে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের কৃষকরা। জেলা সদরের বালাঘাটা, ভরাখালী এবং সাঙ্গু নদীর তীরে বিস্তীর্ণ জমিতে এই বাদাম আবাদ করা হয়েছে। ভালো হওয়ায় প্রতি বছর চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তে পাইকারদের কাছে সরবরাহ করা হচ্ছে এই বাদাম। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাতিরা সুলতানা। কেউ জমি থেকে বাদাম গাছ তুলছেন, কেউ করছেন শিকড় থেকে আলাদা, আবার কেউ ব্যস্ত রোদে শুকানোর কাজে। ভোরের আলো ফুটতেই বান্দরবানের সাঙ্গু নদীর চরে বাদাম নিয়ে এই ব্যস্ততা চলে চাষিদের। এবছর ফলন ভালো হওয়ায় বাদাম চাষে প্রায় দ্বিগুণ লাভের আশা কৃষকদের। এই বাদামই বছরের একটি বড় আয়ের উৎস তাদের। আমরা বর্ষার পর কেনে বালুর চরে বাদাম চাষ করি, আর ফলও ভালো হচ্ছে বছর। এটা চাহিদাও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 1.5 লাখ টাকা আমি বেচতে পারবো। বিঘা জমিতে বাদামের গুণগত ভালো থাকায় বিক্রেতারা এখান থেকে এসে বাদাম নিয়ে যায়। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি করি, আর নিজের সংসার চালাই আর কি। আমরা সকাল থেকে বাদাম তুলছি, বাদামটা অনেক ভালো। পার্বত্য এই অঞ্চলে স্থানীয় জাতের ও চীনা বাদাম 6 চাষ হয়েছে। এটি চাষে কৃষকদের উন্নত বীজ, সার ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। পাহাড়ি এই জেলায় চলতি বছর 2342 হেক্টর জমিতে বাদাম আবাদ করা হয়েছে। সম্ভাবনাময় এই ফসলটির চাষ বাড়লে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন চাষিরা। নাদিরা সুলতানা, RTV। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ অন্যান্য আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবির। চাঁদপুরে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি ও বৈধ লাইসেন্স না থাকার দায়ে বিসমিল্লা এলপিজি ট্রেডিং নামে এক প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামে সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় 5টি ড্রেজার সহ 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় যৌথ অভিযানে 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলে অতিরিক্ত তেল নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের জরিমানা করা হয়েছে। যশোরের বেনাপোল স্থলবন্দরে 50 লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট। দিনাজপুরের হিলি স্থলবন্দর ও কাস্টমসের কার্যক্রম পরিদর্শন ও ইন্টার অ্যাক্টিভ সেশন করেছে ন্যাশনাল ডিফেন্স ফোর্স 2026-এর প্রতিনিধি দল। ঝালকাঠির কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণে ভূমিদস্যু চক্রের বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের অনিয়মের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া সোনাখালীতে নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রখ্যাত দিনী প্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুলাইমান কবির, RTV।